আমি মোসাম্মদ আমিনা খানম, সহকারী শিক্ষিকা, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। আমাদের স্কুলও বন্ধ, ক্লাস হচ্ছে না। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের ভিতরে বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমি আজ নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নত্যবিধান ও সত্যবিধান এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং তোমরা যতটা কঠিন এটাকে মনে করো, আসলে সেটা কঠিন হবে না, তোমাদের জন্য যথেষ্ট সহজ হবে এবং আনন্দদায়ক হবে। তাহলে আমরা শুরু করি। আমরা বাংলা নত্যবিধান ও সত্যবিধানের প্রথমে শুরু করতে যাচ্ছি যে নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে। আমরা জানি যে বাংলা ভাষায় তৎসম শব্দে বাংলা ভাষায় ন ব্যবহার। নত্যবিধান বলতে মূর্ধন্য ন, বিধান মানে নিয়ম, মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম। আমরা জানি বাংলা শব্দে মূর্ধন্য ন ব্যবহারের কোনো নিয়ম নাই, তবে তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম আছে। তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের জন্য কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমত, ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন বসে, যেমন কণ্টক। এখানে ট হলো ট বর্গীয় ধ্বনি। এরপরে আসবে যে মূর্ধন্য স, রি, র, মূর্ধন্য স, এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য ন বসে, যেমন বর্ষণ। এখানে রি, র, মূর্ধন্য স। প্রথমে তোমরা দেখো তৃণ, এখানে রি আছে, তৃণ, ত এর নিচে রি এবং তারপরে হবে কি মূর্ধন্য ন। বর্ণ, বর্ষণ, বর্ষণে যে মূর্ধন্য স তার উপরে একটা রেফ আছে। রেফ বলতে এটাকে আমরা র ধরি, তাহলে তারপরে হবে কি মূর্ধন্য ন। এছাড়া রি, র, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য স বর্ষণ, এখানে মূর্ধন্য স আছে, র আছে, যার জন্য এখানে হবে কি মূর্ধন্য ন। রি, র, মূর্ধন্য স ছাড়াও ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, তারপরে অন্তস্থ হ, এই সমস্ত শব্দের এই সমস্ত বর্ণের পরেও তোমার মূর্ধন্য ন হয়। যেমন প বর্গীয় বর্ণ বলতে এখানে প আছে, পাষাণ, হয়ের পরে হরিণ। এছাড়াও এই যে তিনটা নিয়ম আমি বললাম, এই তিনটা নিয়ম ছাড়াও কোনো শব্দে স্বভাবতই আমরা বুঝি কি যে কোনো নিয়ম ছাড়াই সেখানে মূর্ধন্য ন হবে। যেমন চাণক্য, মাণিক্যগণ ইত্যাদি আরো অনেক উদাহরণ আমরা এর আগে শিখেছি। এই চারটা নিয়ম ছাড়াও কিছু ব্যতিক্রম আছে, যেমন সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন বসে না। যেমন ত্রিনয়ন, এখানে আমরা সেই হিসাবে উল্লেখ করতে পারি ত্রিনয়ন। এটাকে আমরা সমাসবদ্ধ শব্দ কেন বলবো? কারণ হলো এটা সমাসের মাধ্যমে, ব্যাস বাক্যের মাধ্যমে আসে। ত্রিনয়ন, তিন নয়নের সমাহার। এজন্য এখানে এই নত্যবিধানের নিয়মটা খাটবে না। এই হলো মোটামুটি নত্যবিধানের যে কয়েকটা নিয়ম আমি তোমাদের বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছে সেটা। এরপরে আমি চলে যাব সত্যবিধানে। সত্যবিধান বলতে আমরা ওই নত্যবিধানের মতোই যে বাংলা শব্দে মূর্ধন্য স এর ব্যবহার নেই, তবে তৎসম শব্দে মূর্ধন্য স এর ব্যবহার আছে। এই তৎসম শব্দের মূর্ধন্য স ব্যবহারের যে নিয়মগুলো সেটাকেই বলা হয় কি সত্যবিধান। প্রথমে আমরা সত্যবিধানের প্রথম যে নিয়মটা আমরা বলি সেটা হলো যে অ, আ ছাড়া অন্য স্বরধ্বনি যদি থাকে। আমরা স্বরধ্বনি বলতে অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘই এইগুলোকে আমরা বুঝে থাকি। তো সেই ক্ষেত্রে অ এবং আ ছাড়া অন্য স্বরধ্বনি যদি থাকে, তাহলে এখানে কি আছে চিকিৎসা। চিকিৎসা চ এর সঙ্গে কি যুক্ত হয়েছে? হ্রস্বইকার। আবার ক এর সঙ্গে কি যুক্ত হয়েছে? দীর্ঘইকার। এ
এজন্য এখানে অ এবং আ স্বরধ্বনি নাই। সেক্ষেত্রে আমরা যেহেতু অ আ ছাড়া অন্য হ্রস্বইকার বা দীর্ঘইকার আছে, সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করতে পারি। এখানে এখানে কি বসবে? মূর্ধন্য ষ। দ্বিতীয়ত, ইকারান্ত ও উকারান্ত উপসর্গ। ইকারান্ত আর উকারান্ত বলতে কি বুঝো? ইকার অন্ত মানে যে শব্দের শেষে, অন্ত মানে শেষ, আর শেষে হবে কি ই। যেমন অভি, অতি, প্রতি ইত্যাদি যে সমস্ত উপসর্গ আছে, এবং সেটা হবে শেষের উচ্চারণটা হবে কি ইকার বা উকার। তাহলে অভিষেক, এই যে হ্রস্বইকার আছে, এরপরে হবে কি মূর্ধন্য ষ। এছাড়া আরো একটা আমরা দিতে পারি, যেমন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান, এই যে ইকারান্ত উকারান্ত। আবার আর একটা আমরা বলতে পারি অনুষ্ঠান। অনু শেষে উকার, প্রতি শেষে ইকার। সে সমস্ত ক্ষেত্রে কি হবে? মূর্ধন্য ষ বসবে। তাহলে আমরা প্রথমটা শিখলাম যে অকার, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি যদি থাকে। দ্বিতীয়টা আমরা শিখছি ইকারান্ত আর উকারান্ত উপসর্গের পরে। তারপরে তোমার রি, রিকারের উপরে, রি এবং রয়ের উপরে রি, এই যে রিকার কৃষক, তারপরে কি বসবে? মূর্ধন্য ষ বসবে। রি, রি এর পরে ঋষি, তারপরে মূর্ধন্য ষ বসবে। রয়ের পরে মূর্ধন্য ষ বসে। যেমন বর্ষা, বর্ষণ, এই যে রেপটাকে আমরা র হিসেবে ধরতে পারি, এর জন্য র, বর্ষা, তারপরে কি বসবে? র, রয়ের পরে মূর্ধন্য ষ। ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে সেটা হবে কি মূর্ধন্য ষ। ট বর্গীয় ধ্বনি বলতে আমরা কি বুঝি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তাহলে এখানে এই যে ট, এখানে ঠ, ঠ এর সঙ্গে যুক্ত হয়েছে ট বর্গীয় ধ্বনি ঠ, তার সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো মূর্ধন্য ষ। আবার ট এর সঙ্গে যুক্ত হলে সেটা হবে কি মূর্ধন্য ষ। এছাড়াও কতগুলো শব্দ আছে যেখানে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ষ বসবে। যেমন আষাঢ়, এগুলো যেমন আমরা একটা নিয়মের মধ্যে, যে এই নিয়ম অনুযায়ী এখানে বসছে, কিন্তু এক্ষেত্রে কোনো নিয়ম ছাড়াই। ভাষণ, কোনো নিয়ম ছাড়াই এখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সত্যবিধানের ক্ষেত্রে এই 6টা নিয়ম দেখলাম, আবার নত্যবিধানের ক্ষেত্রে আমরা এই কয়টা নিয়ম দেখলাম। আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা উপভোগ করেছো। আমি পরবর্তী ক্লাসে আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আশা করি তোমরা বাসায় নিরাপদে থাকবে, পড়াশোনা করবে।